আসসালামাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের যে ক্লাসটি নেব সেটা হচ্ছে জেনারেল নলেজ বা তোমাদের জিকের একটা ক্লাস নেওয়া হবে। তোমরা ভালোভাবে জানো তোমাদের মেডিকেল অ্যাডমিশন জন্য এই জিকেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিকে থেকেই 10 মার্কসের কোশ্চেন থাকে। আমরা শুধু নির্দিষ্ট কিছু টপিক যদি পড়ি তাহলে খুব সহজে আমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেখানে কিন্তু আমরা ভাগ করতে পারবো। আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে ইতিহাস সেটা কিন্তু অনেক গৌরবিত একটা ইতিহাস, এবং আমাদের জাতীয় জীবনেও কিন্তু মুক্তিযুদ্ধের অনেক প্রভাব রাখে। তো আমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেখানে 10 মার্কসের একটা কোশ্চিন হবে এমসিকিউ। সেই এমসিকিউর মধ্যে 3 থেকে 4টি ন্যূনতম 3 থেকে 4টি কোশ্চিন শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আসবে। তাহলে তোমরা বুঝতে পারছো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জিকের জন্য কত গুরুত্বপূর্ণ। তাই আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কয়েকটি পার্ট বা আলাদা আলাদা স্টেপে ভাগ করে পড়ব। তো আমরা মোটামুটি 8 থেকে 9টি হচ্ছে আলাদা আলাদা পার্ট করে ক্লাস নেব। আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 1। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে পার্ট 1, আজকে আমরা সেই পার্ট 1 নিয়ে কথা বলবো। তো তোমরা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা, যেগুলো তোমাদের জন্য খুবই উপকার দিবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে অনেক দীর্ঘকায় একটা ইতিহাস, এবং যেটা প্রায় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টির পর থেকেই সংগঠিত হওয়া শুরু হয়। ভাষা আন্দোলন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আন্দোলনগুলো কিন্তু আছে, কিন্তু শুধু আমরা আজকের এই ক্লাস বা আলোচনা করবো শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা অন্য একটা ক্লাসে বাংলাদেশের যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব। তো আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে চলে যাচ্ছি। আসলে অনেক বড় একটা ইতিহাস, তবে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যত গুরুত্বপূর্ণ আমরা ততটুকু নিয়েই কথা বলবো। তোমরা রাখবা 1 মার্চ 1971 সালে। তাহলে 1 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়, যাকে বলা হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। তাহলে নাম কি ছিল সেই সংগঠনের? স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় 1 মার্চ 1971 সালে। কার নির্দেশে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে। ঠিক সেই সময়ে 4 জন মানুষের নেতৃত্বে এইটি পরিচালিত হতো। তারা কারা কারা ছিল আমরা একটু দেখতে হবে, মনে রাখতে হবে। প্রথমত যে ব্যক্তি ছিল তার নাম আমরা মনে রাখতে হবে, তার নাম হচ্ছে নূরে আলম সিদ্দিকী। এই নূরে আলম সিদ্দিকী তৎকালীন সভাপতি ছিল ছাত্রলীগ। তাহলে তিনি কি ছিলেন? তৎকালীন সভাপতি ছাত্রলীগ। 2 নম্বর যে ব্যক্তিটি ছিলেন তার নাম ছিল শাহজাহান সিরাজ। তিনি মূলত ছিলেন সাধারণ সম্পাদক। তিনিও ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক। 3 নম্বর যেটি ছিলেন তিনি ছিলেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের তৎকালীন ভিপি বা সহসভাপতি যাকে বলা হয়, তার নাম ছিল আমাদের খুবই পরিচিত একজন মুখ, নাম ছিল আসম আব্দুর রব। তাহলে আসম আব্দুর রব তিনি কি ছিলেন? তৎকালীন সহসভাপতি বা যেটাকে আমরা বলে থাকি ডাকসু। ঠিক আছে। এবং আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আব্দুল কুদ্দুস
মাখন, ওনার নাম কি ছিলেন? আব্দুল কুদ্দুস মাখন। তো তিনি ছিলেন মূলত সাধারণ সম্পাদক ডাকসু। মনে রাখতে হবে এই যে চারজন ব্যক্তি, নূরে আলম সিদ্দিকী যিনি তৎকালীন ছাত্রলীগ সভাপতি ছিল, শাহজাহান সিরাজ যিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আসম আব্দুর রব যিনি সহসভাপতি ডাকসু। তোমরা শুনেছ এই কিছুদিন আগে শুনতেছো যে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের নাম কি ছিল? ডাকসু, ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ। সেই সংসদের সহসভাপতি বা ভিপি ছিল কে? আসম আব্দুর রব। এবং আব্দুল কুদ্দুস মাখন যে সাধারণ সম্পাদক ছিল কোথাকার? ডাকসু। এই চারজনের নেতৃত্বেই মূলত পুরো স্বাধীনতা চলাকালীন পর্যন্ত স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কাজ করেছে। কোন চারজন? এই চারজনের নেতৃত্বে। তোমরা জানো কিনা বলতে পারবো না, আমাদের স্বাধীনতা সংগ্রামে যে সকল ছাত্র সংগঠন খুব উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। তো আশা করি এই কনসেপ্ট থেকে যদি কোশ্চিন হয় তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার আমরা আলোচনা করব ঠিক তার একদিন পরে। কয়দিন পরে? একদিন পরে 2রা মার্চ, মানে 2 মার্চ। তাহলে একদিন পরে 2রা মার্চ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা আছে, কোথায় আছে? বটতলা। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু সহসভাপতি নাম ছিল, যার ছিল আসম আব্দুর রব, উনার নেতৃত্বে সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলিত হয়। তাহলে প্রশ্ন হতে পারে তোমাদের যে বাংলাদেশের সর্বপ্রথম পতাকা কোথায় উত্তোলিত হয়? মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। তাহলে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম এই পতাকাটা উত্তোলিত হয়। এবং এর নেতৃত্ব দিয়েছিলেন আসম আব্দুর রব। আব্দুর রব হচ্ছে কি? সহসভাপতি ডাকসু বা ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের, ঠিক আছে। এবং তিনি বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকা সেটা উত্তোলন করেন বা সর্বপ্রথম উড্ডয়ন করেন। তাহলে মনে রাখতে হবে আমাদেরকে এই বিষয়টি। এখান থেকে যদি কোশ্চিন হয় তোমরা যেন ইজিলি এটি সলভ করতে পারো। ঠিক তার একদিন পরে হচ্ছে 30রা মার্চ বা 3 মার্চ। তাহলে 30 মার্চ 1971 সালে মূলত তোমাদের ঢাকাতে যে পল্টন ময়দান আছে, কি আছে? পল্টন ময়দান। আমাদেরকে মনে রাখতে হবে যে 30 মার্চ 1971 সালে ঢাকার পল্টনে বা পল্টন মাঠে আর কি শাহজাহান সিরাজ কে ছিলেন? তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাহলে ঢাকা পল্টনে শাহজাহান সিরাজ জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেন। এই সময় কিন্তু বঙ্গবন্ধু নিজেও ওই মঞ্চে উপস্থিত ছিলেন। তাহলে মনে রাখতে হবে 3 মার্চ 1971 সালে ঢাকার পল্টনে শাহজাহান সিরাজ জাতীয় সঙ্গীতের সাথে, আমরা কিন্তু বর্তমানে আমাদের ট্র্যাডিশন আছে আমাদের পতাকা যখন উত্তোলন করা হবে বা উপরে উঠানো হবে তখন সাথে সাথে জাতীয় সঙ্গীতের যে প্রথম 8 লাইন সেই 8 লাইনটা বাজানো হয়ে থাকে বা গাওয়া হোক, মুখে হোক বা সাউন্ড সিস্টেমের মাধ্যমে হোক, সেটা কিন্তু গাওয়া হয়। তাহলে মনে রাখতে হবে যে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেছিলেন কে? শাহজাহান সিরাজ, যিনি তৎকালীন বাংলাদেশ ছাত্র
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং সে সময় বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন। তিনি সেই পল্টন ময়দান থেকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন। তাহলে মনে রাখতে হবে আমাদেরকে এই বিষয়টি খুবই গুরুত্ব সহ। এটি কোশ্চিন আসতে পারে যে কোনো সময় বা যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্টে, যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক এই উপাধিটি কে দেন? কে দিয়েছেন? শাহজাহান সিরাজ। কোথায়? পল্টন, ঢাকার পল্টন। কত তারিখ? 30 মার্চ 1971। তাহলে একসাথে একই ডেটে দুটি তথ্য আমাদেরকে রাখতে হবে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঐতিহাসিক 7 মার্চ। কোন মার্চ? 7 মার্চ 1971 সাল। এই দিন বঙ্গবন্ধু মূলত আমাদের যে রেসকোর্স ময়দান বা বর্তমানে যেটাকে আমরা সৌরার্দী উদ্যান বলি, সেই রেসকোর্স ময়দান বা সৌরাওয়ার্দী উদ্যানে তিনি একটি জনসভা করেন এবং সেই জনসভায় তিনি 4 দফা দাবি পেশ করেছিলেন। তো কত সালে? 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দান, কোথায়? ঢাকার রেসকোর্স ময়দান। কিন্তু বিষয়টি হচ্ছে বর্তমানে এই জায়গার নাম কিন্তু রেসকোর্স ময়দান নাই, এর নাম হয়ে গেছে সৌরাওয়ার্দী উদ্যান। তাহলে বর্তমানে সৌরাওয়ার্দী উদ্যান। তাহলে কোথায়? তিনি ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে সৌরাওয়ার্দী যে উদ্যান, সে উদ্যানে তিনি 4 দফা দাবি পেশ করেন। কয় দফা? 4 দফা দাবি পেশ করেন। আমাদের জায়গা সংকুলনের কারণে আমি একটু মিশাই দিচ্ছি, তোমরা একটু উঠে নিবা যে ঢাকার রেসকোর্স ময়দান বা বর্তমানে সৌরাওয়ার্দী উদ্যান, তিনি 4 দফা দাবি পেশ করেন। সে 4 দফা দাবিগুলো কি? আমরা সেই 4 দফা দাবিগুলো একটু দেখতে হবে আমাদেরকে। কত সালে? 7 মার্চ 1971 সালে যে তিনি দাবিগুলো প্রদান করেছিলেন। 1 নম্বর, সামরিক আইন বা ল অফ মার্শাল বা মার্শাল ল প্রত্যাহার করতে হবে। মার্শাল ল প্রত্যাহার। তাহলে তার একমাত্র যে দাবিটি ছিল সেটি হচ্ছে যে সামরিক আইন বা মার্শাল ল, সেই মার্শাল লটা প্রত্যাহার করতে হবে। 2 নম্বর যে বিষয়টি ছিল সেটা সামরিক বাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাতে হবে। সামরিক বাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাতে হবে। 3 নম্বর বলছে যে নিহত এবং হচ্ছে কি পরিমাণে হত্যা করা হয়েছে সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। তাহলে নিহতের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। 4 নম্বর সেটা হচ্ছে যে 25শে মার্চ যে জাতীয় অধিবেশন ছিল, তাহলে 25শে মার্চের জাতীয় অধিবেশনের পূর্বেই জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে তিনি 4 দফা দাবি পেশ করেছেন। পুরো বক্তব্যটা অনেক প্রায় 18 মিনিটের একটা বক্তব্য ছিল। তার মধ্যে মূলত তিনি 4টি বিষয় নিয়ে কথা বলছেন। 1 নম্বর, সামরিক আইন বা মার্শাল ল প্রত্যাহার করতে হবে, যেটি পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানের উপর তৎকালীন
এই আইনটা প্রণয়ন করে রেখেছিল যে আমরা মিটিং বা জনসভা করতে পারবো না, আমরা তাদের যে অন্যায় অবিচার তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, বা কথা বললে সামরিক যে বাহিনী তারা আমাদেরকে হত্যা করবে, এই ধরনের কিছু আইন পাস করেছিল সে সময়। তো সে আইনটা প্রত্যাহার করতে হবে। 2 নম্বর, তাদের যে সামরিক বাহিনী ছিল, আর্মি বা অন্যান্য বিষয়, তাদেরকে তাদের ব্যারাকে বা সেনানিবাসে ফেরত পাঠাতে হবে। 3 নম্বর, সে সময় প্রচুর পরিমাণে সাধারণ মানুষ বা বেসামরিক মানুষ মারা যায়, তাদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। আর 4 নম্বর, 25শে মার্চের জাতীয় অধিবেশনের পূর্বেই জনগণের প্রতিনিধির কাছে তাদের ক্ষমতাটা হস্তান্তর করতে হবে। এই 4টি বিষয় নিয়ে মূলত তিনি কথা বলেছিলেন সেই 1971 সালের 7ই মার্চ। তো এই ভাষণে তিনি একটি কথা খুব ভালো করে উল্লেখ করেছিলেন, সেটি ছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই যে ভাষণটি পরবর্তী কিন্তু আমাদের বাংলাদেশের বাঙালি জাতির মুক্তির অনেকটা অগ্রযাত্রা হিসেবে কাজ করেছিল, যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই ভাষণের মোট সময়কাল ছিল, এই ভাষণের মোট সময়কাল মনে রাখতে হবে। এক একটি বই এক একভাবে দেওয়া আছে, তবে সব থেকে যেটা নির্ভরযোগ্য তথ্য সেটি হচ্ছে 17.55 বা 18 মিনিট। ঠিক আছে, তাহলে এই ভাষণের মোট সময়কাল ছিল 17.55 বা 18 মিনিট। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যে এই ভাষণের সময়কাল কতটুকু ছিল। এবং মনে রাখতে হবে এই ভাষণ শুরু হয়েছিল সেদিন 3:20 মিনিটে। ভাষণ শুরু হয়েছিল কয়টায়? 3:20 মিনিটে। ভাষণের সময়কাল বা স্থিতিশীল বা কতটুকু ভাষণ ছিল? 17.55 বা 18 মিনিট। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং এই যে ভাষণটি দিয়েছিলেন তিনি ঠিক অনেক দিন পরে 30শে অক্টোবর 2017 সালের 30শে অক্টোবর, ঠিক আছে, আমাদের যে ইউনেস্কো আছে, কি আছে? ইউনেস্কো, এই আমাদেরকে মূলত মনে রাখতে হবে যে এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে উল্লেখ করেন। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বলে উল্লেখ করেন। কে উল্লেখ করেছেন? ইউনেস্কো। কত সালে? 2017। কত তারিখ? 30 অক্টোবর। এই বিষয়টি যেন আমাদের ক্লিয়ার থাকে। তো ঠিক যখন এই শাসনটা হয় তখন 1971 সালে 5ই এপ্রিল, কত? 1971 সালের 5ই এপ্রিল আমেরিকার একটা ম্যাগাজিন যে ম্যাগাজিনটার নাম ছিল নিউজ উইক, সেই নিউজ উইক যে পত্রিকাটি ছিল, সাপ্তাহিক যে পত্রিকা, সেই পত্রিকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করেছিলেন পোয়েট অফ পলিটিক্স। পলিটিক্স বা যাকে বলা হয়েছিল বাংলায় রাজনৈতিক কবি বা রাজনীতি কবি, তাহলে তাকে কি বলা হয়েছিল? রাজনীতির কবি। তাহলে 1971 সালের 5ই এপ্রিল আমেরিকার বিখ্যাত একটা ম্যাগাজিন নাম ছিল নিউজ উইক, তিনি বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতি কবি হিসেবে উল্লেখ করেন। এটি কথা উল্লেখ আছে যে ইয়াহিয়া খানের শাসন আর বঙ্গবন্ধুর ভাষণ দুটি অন্য লেভেলের। হ্যাঁ, কারণ ইয়াহিয়া খান যে পরিমাণে শোষণ আর নিপীড়ন করেছে আমাদের পূর্ব পাকিস্তানের উপরে, সেটা একদম এক্সট্রিম লেভেল, এবং আমাদের জনগণের ওপর তিনি প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছেন। ঠিক তেমন মানুষের মধ্যে এখনো প্রচলন আছে এই কথাটি যে ইয়াহিয়া খানের শাসন আর বঙ্গবন্ধুর ভাষণ
দুইটি এক অপরের পরিপূরক। যেমন তিনি আমাদের উপর অত্যাচার করেছে, বঙ্গবন্ধু সেই ঝাঁঝাল কণ্ঠ কিন্তু সেদিন কিন্তু ফুটে এসেছিল। এই জন্যই তাকে বলা হচ্ছিল পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি। আরেকটি কথা আমাদের বারবারে আসে, ইয়াহিয়া খান এক বলেছিলেন যে এই দেশের মানুষ চায় না, আমার এই দেশের মাটি চাই। তাহলে এখানে কি বক্তব্য ছিল? এদেশের মাটি চায়, মানুষ নয়। তো আশা করি তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম পার্টটুকু বুঝতে পেরেছো। আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে বা সামনে যে পার্ট মুক্তিযুদ্ধের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে শুভেচ্ছা নিয়ে লাইভ ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।